আজকে আমি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে অন্তর্গত প্রলয় উল্লাস কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম প্রলয় উল্লাস শব্দটির ব্যাখ্যা, বিশ্লেষণ বা তাৎপর্য। এই ব্যাখ্যা বা বিশ্লেষণের দ্বারা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে। তো এই কবিতার থেকে আমরা একটা ধারণা পাই যে ভারতীয় বিপ্লবী যুব সমাজের দ্বারা সংগঠিত যে আন্দোলন এবং এই আন্দোলনের ফলে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। তো এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে গিয়ে বিপ্লবীদের যে আন্দোলনের বৈশিষ্ট্য বা যে পদ্ধতি, সেই পদ্ধতির কথা কবি কালবৈশাখী ঝড় বা প্রাকৃতিক প্রসঙ্গ টেনে এনেছেন। পৌরাণিক প্রসঙ্গ বা মহাদেবের যে রূপ, প্রলয়ের রূপটাকে টেনে এনেছেন। এইভাবে তিনি এই কবিতার মধ্যে ব্যাখ্যা করেছেন। এরপর আমি কবিতার প্রতিটি লাইন ধরে ধরে শব্দভিত্তিক অর্থসহ ব্যাখ্যা আলোচনা করব। কবিতার মধ্যে কি আছে? তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভারতবর্ষের আপামর জনসাধারণের কথা বলেছেন, ভারতবর্ষের সেই স্বাধীনতাকামী মানুষদের কথা বলেছেন। জয়ধ্বনি কি? জয়সূচক ধ্বনি। যখন কোনো কিছুতে আমরা জয়লাভ করি বা জয়লাভের দ্বার প্রান্তে এসে পৌঁছাই, তখন আমরা যে আনন্দ করি, উল্লাস করি, তাকেই বলা হচ্ছে জয়ধ্বনি। কবি এখানে কেন জয়ধ্বনি দিতে বলেছেন? কবি এখানে আশাবাদী। তিনি বুঝতে পেরেছেন ভারতীয় যুব সমাজের দ্বারা যে আন্দোলন বা সংগঠিত হয়েছে, তার ফলে ভারতবর্ষের স্বাধীনতা অবশ্যম্ভাবী। তাই তিনি ভারতবর্ষে আপামর জনসাধারণকে, স্বাধীনতাকামী মানুষদেরকে জয়ধ্বনি করতে বলেছেন। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। নূতনের কেতন, নূতন বলতে কি নতুন যুগের, নতুন সমাজের বা নতুন ভারতবর্ষের পতাকা উড়বে। কেমন? কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কালবৈশাখী ঝড় যেমন ধূলি, বিভিন্ন আবর্জনাকে পরিষ্কার করে দিয়ে নতুন জীবনের সঞ্চার করায় তা প্রলয়ের দ্বারা, তেমনি যুব সমাজের যে আন্দোলনকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের এই আন্দোলন সাময়িকভাবে প্রলয় নিয়ে এলেও কিন্তু নূতনের যে পতাকা, সে পতাকা উড়াবে। তাই কবি এই প্রত্যয় বাক্যটি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। অনাগত মানে যে এখনো আসে নাই, এসে পৌঁছান নাই, কিন্তু কবি বুঝতে পারছেন যে আসছে। কেমনভাবে আসছে? যে শিব মহাদেব, তার যে রুদ্র রূপ, প্রলয় নেশায় ধ্বংসের নেতায় মত্ত হয়ে আসছে। কারা আসছেন? ভারতের যুব সমাজ, বিপ্লবী যুব সমাজের কথা বলা হয়েছে। তারা এসে কি করবেন? সিন্ধু পারের সিংহতারে ধমক এনে ভাঙলো আগুন। তারা এসে কি করেছেন? যে সিন্ধু পার মানে সমুদ্রের পারের সিংহদ্বার, অর্থাৎ মূল দরজা বা শক্তিশালী যে দরজা, এবং আগল শব্দের অর্থ হচ্ছে দরজার খিল। কবি এখানে এই লাইনটির দ্বারা যে তিনি বোঝাতে চাইছেন, আমরা তিনভাবে ব্যাখ্যা করতে পারি। এক নম্বর হচ্ছে যে সিন্ধু পার হচ্ছে সমুদ্রের পারে। সমুদ্রের পারে অর্থাৎ সমুদ্রের পারে ইউরোপীয় মহাদেশ, সেই ইউরোপীয় মহাদেশের দ্বারা আমাদের ভারতবর্ষটা নিয়ন্ত্রিত হতো। এই ভারতবর্ষের যুব সমাজের যে আন্দোলন, বিপ্লব, তার ফলে ওই ইউরোপীয় যে শাসক, সেই শাসকদের দ্বারে তারা আঘাত আনতে পেরেছেন। দু নম্বর কি? যখন বিপ্লবী সমাজ বা যুব সমাজ যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফলে ইংরেজরা কী করেছে? তাদেরকে একে একে দ্বীপান্তর করা হতো। ভারতবর্ষ থেকে দূরে আন্দামান নিকোবর সেলুলার জেলে তাদেরকে দ্বীপান্তর করা হতো, এবং সেখানে তাদের উপর নানাভাবে মানসিক অত্যাচার, নির্যাতন, শারীরিকভাবে অত্যাচার, নির্যাতন করা হতো। তো এই যে যুব সমাজের আন্দোলন, সেই আন্দোলনের দ্বারা সেই জেলের দ্বারটাকে তারা ভাঙতে পারবে বলে কবি মনে করেছেন।
এছাড়া কবি আর একটা ব্যাখ্যা করেছেন, যেটা ভাবার্থভাবে বোঝা যেতে পারে, যে ইংরেজদের দ্বারা শাসন নির্যাতনের দ্বারা তারা গোটা ভারতবর্ষকে একটা অদৃশ্য কারাগারে পরিণত করেছেন। আমরা কারাগারের মধ্যে যেমন, জেলখানার মধ্যে যেমন কোনো কয়েদি যখন স্বাধীনভাবে বিচরণ করতে পারে না, নানা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়, সেরকম ভারতবর্ষের মানুষদিকেও একটা অদৃশ্য কারাগারে বন্দী আছেন। তারা স্বাধীনভাবে নিজেদের পরিচালনা করতে পারে না, স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। তো সেই ভারতবর্ষের যে অদৃশ্য কারাগারের দরজাটা, সেই দরজাটা ভেঙে ফেলার সময় এসেছে আমাদের বিপ্লবী যুব সমাজের দ্বারা। তারপরে কি বলছেন, মৃত্যু গহন অন্ধকূপে, গহন মানে গভীর, অন্ধকার কূপে মহাকালের চণ্ডরূপী ধূম্ররূপী বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই যে যুব সমাজের উত্থানটা কার মতো? এই মহাকাল শিব বা শিবের যে রুদ্র রূপ, চন্দ্র রূপ, ভয়ঙ্কর যে রূপ, শিবের যে রুদ্র রূপ বা চন্দ্র রূপ, সেই রূপের সঙ্গে যুব সমাজের যে রূপের তুলনা করা হয়েছে। এরপরে কি দেখব, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর মানে, ঝাবর শব্দের অর্থ হচ্ছে যে ঝামা পাথরের যে বর্ণ, ঝামা পাথর, সেই পাথরের বর্ণের মতো কেশের দোলায়। কার কেশ? এখানে শিবের কেশে বলা হচ্ছে, যে তার যে তীব্র রূপ, সেই তীব্র রূপে কেশের দোলায় ঝাপটা মেরে গগনটা দুলছে। অর্থাৎ আমরা শিবকে দেবাদিদেব বা আদিদেব হিসাবে জানি। শিবের বয়সের কোনো শেষ নেই। তার যে চুলের রঙটা ঝামার মতো হয়ে গেছে। এছাড়া কি বলছে, যে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুকে জ্বালামুখী বলা হয়েছে। অর্থাৎ ধূমকেতুর পুচ্ছ দেশে যে আগুনের বিস্ফোরণ থাকে, সেই ধূমকেতু এবং চামর দোলায়। চামর মানে চামড়ি, গায়ের লেজের চুল দ্বারা যে নির্মিত এক ধরনের চামর বলা হয় তাকে। এর ফলে কি হয়, এটা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ সংকেত। এটা আমরা বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে দেখতে পাই। তো সেরকম এই যে যুব সমাজের এই রূপটাকে শিবের এই রূপের সঙ্গে তুলনা করা হয়েছে, বা ধূমকেতুর যে তেজ, সেই তেজের সঙ্গে তুলনা করা হয়েছে। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ কোলে দোদুল দোলে। বলছে বিশ্বপাতার, বিশ্বকে পালন কর্তা তিনি কে? শিব। এবং এই যুব সমাজকে বলা হয় বিশ্বকে পালন কর্তা, কারণ এই যুব সমাজের দ্বারাই আজকের যে বিশ্ব, যুব সমাজের কর্মকাণ্ডের দ্বারাই তো বিশ্বটা সমৃদ্ধ হয়েছে। তো তার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ শব্দের অর্থ অস্ত্র বা তরবারি। তো তার রক্ত মাখানো অস্ত্রটা দুলছে, অর্থাৎ প্রলয়ের সৃষ্টি করছে। কেন তাকে প্রলয় তৈরি করতে হচ্ছে? কারণ এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাকে অস্ত্র ধারণ করতে হয়েছে। যে কেমন অট্টরোলের হট্টগোল স্তব্ধ চরাচর। অট্টরোল মানে অত্যন্ত কলরব, হট্টগোল, হাটের যেমন কলরব হয়, সেরকম হাটের কলরবের মতো তারা প্রলয় নেশায় মেতে যুব সমাজ আসছে এবং চরাচর বা গোটা পৃথিবীকে তারা স্তব্ধ করে দিয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এর পরের পঙ্ক্তিতে আমরা দেখতে পাবো, কবি যে যুব সমাজের যে তেজটাকে বোঝাতে গিয়ে তিনি মহাকাল বা শিবের যে তেজের সঙ্গে তুলনা করেছেন। বলছে দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তার নয়ন কটা। দ্বাদশ রবি, আমরা পুরাণে 12টা সূর্যের নাম আমরা দেখতে পাবো, রবির নাম আমরা দেখতে পাই, তোমরা স্ক্রিনে আছে দেখে নাও। তো এই দ্বাদশ রবির যে তেজটাকে যদি 12টা সূর্যকে একত্রিত করা হয়, তার যে তেজ হয়, এবং শিবের যে নয়ন কাটাই 3 নম্বর যে নেত্র, সেই নেত্রের যে তেজ, তার সঙ্গে এই যুব সমাজের তেজের তুলনা করা হয়েছে।
দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়, পিঙ্গল বর্ণ হয়ে যায় এবং দিগন্তরের কাঁদন, দিগন্তরের যে কাঁদন লুটাচ্ছে কোথায়, তার ত্রস্ত জটায়, তার জটার মধ্যে। অর্থাৎ শিবের তেজের সঙ্গে এই যুব সমাজের তেজের তুলনা করা হয়েছে। এরপরে আমরা কি দেখতে পাবো, যে যুব সমাজের আবেগ বা অনুভূতির কথা কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তারা যেমন প্রলয় সৃষ্টি করতে পারেন, তাদের হৃদয়ের একটা মন আছে, হৃদয় আছে, এবং তারা লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের ব্যথা বেদনার কথা তিনি বুঝতে পারেন। বলছে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দলে কপল দলে। অর্থাৎ এই জনগণের তাদের অত্যাচারে নির্যাতনের কথা ভেবে তাদের চোখে জল আসছে। কাদের? এই বিপ্লবী যুব সমাজের। তাদের নয়নের জলে কি সপ্ত মহা সিন্ধু দলে কপল তলে, কপালের মানে তারা গালের তলে চলে আসছে। বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর পর। এবং এই বিশ্বমা, গোটা বিশ্বটা কার বাহুর উপর? শিব বা মহাদেব বাহুর উপরে আছে। এখানে শিব বা কাকে, শিবকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে যুব সমাজের সঙ্গে তুলনা করছে। এই যুব সমাজই আজকের যে পৃথিবী, এই পৃথিবী একমাত্র যুব সমাজের দ্বারা সংগঠিত। এই যুব সমাজে আজকে যা কিছু নতুন, যা কিছু সৃষ্টি, যা কিছু সমৃদ্ধ এই বিশ্ব, এই যুব সমাজের কর্মকাণ্ডের দ্বারা ফলিত হয়েছে। তাই বলছে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্কর মানে ধ্বংস সৃষ্টিকারী এই যুব সমাজ, তারা হাঁকছি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আজকে পর্ব এতটুকু। পরের পর্বে কবিতা বাকি অংশটুকু আমি আলোচনা করব। তোমরা কবিতাটি যেটুকু আলোচনা করলাম সেটুকু তোমরা বারবার ঘুরিয়ে দেখবে, অবশ্যই কবিতাটা বুঝতে পারবে। আজকে এতটুকু।